আমরা আজকে রাত্রিকালীন ক্লাসে সে আগের মতোই এটিএসআই এবং টিএসআই অর্থাৎ হেড কনস্টেবল নিরস্ত্র এবং টাউন সাব ইন্সপেক্টর যেটাকে বলা হতো, বিগত সালে তাদের যে সকল প্রশ্ন এসেছিল পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন আমি এই জিনিসগুলো বুঝতে হবে কেন হবে না। এটিএসআই আগে ছিল টিএসআই, তো টিএসআই এর পূর্বের র্যাঙ্কটা ছিল হেড কনস্টেবল নিরস্ত্র বা হাবিলদার নিরস্ত্র। তাহলে টিএসআই যদি হয় আর এসআই যদি সাব ইন্সপেক্টর হয়, তাহলে সাব ইন্সপেক্টর আগে যে পদোন্নতিটা হয় সেটা হলো এএসআই। অর্থাৎ এএসআই এসআই রূপান্তর, এএসআই এর পরের ধাপ এসআই হিসেবে পদায়ন করা হয়েছে। মানে এসআই র্যাঙ্ক তো আগেই ছিল, ওর আগেরটা এএসআই আছে। কিন্তু টিএসআই হাবিলদার বা হেড কনস্টেবল, এটা যখন এই ব্যক্তিটা যখন পদোন্নতি পাচ্ছে তখন কিন্তু তাকে আর ওই সুবেদার বলা হচ্ছে না, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে তখন টিএসআই। তার মানে টিএসআই টা আগের পোস্ট। টিএসআই অর্থাৎ যে পদ থেকে টিএসআই পদে যাওয়া যায় সেই পদটাকে এটিএসআই করলো, এএসআই নেয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর হলো অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর। এটা বুঝো, এটিএস এর জি মানে স্যার। কি, অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর। অনুরূপ ভাবে এটিএসআই, এএসআই এবি, এএসআই এবি এবং এসআই এবি, অর্থাৎ ওখানে যদি এসআই ছিল, এটা খুব সহজ, এটা কোনো পদে ওই পদটা ঠিকই আছে, সবকিছু আছে, শুধু নামটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু ওটার জন্য আলাদা কোনো কোটার সৃষ্টি করতে হয় নাই। কিন্তু যখন এই এটিএসআই পদটাকে বাতিল করে টিএসআই পদটাকে কি করবে, সাব ইন্সপেক্টর করবে, এই তো নাকি? এটিএসআই কে এএসআই বানালো, তাহলে টিএসআই কি হবে? ওটা কি ওই রকমই সাব থাকবে? ইন্সপেক্টর হইতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হিসাবে সাব ইন্সপেক্টর হইতে হয়। তো ওর বক্তব্য তো বলা হয়নি, তোকে কি করবা তোমরা? আর এটিএসআই যখন বাদ বোঝাবো দিয়ে কোথায়? দিবা, এটিএসআই কথা তো ওই যখন জায়গাটাই এএসআই স্যার। বানাবা, তখন তো আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পদ কমে গেল। বরঞ্চ এটা করতে পারে যে কোনো এটিএসআই যদি এএসআই হিসাবে থানায় কাজ করতে চায়, তাহলে তার যদি এটিএসআই পদ 2 বছর হয় কিংবা 1 বছর হয়, তাহলে সে পরীক্ষার মাধ্যমে এটা তার একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ, তার আবেদন নেওয়ার পর পরীক্ষা পাশ করলে দেওয়া হবে তাকে, যেটা এর পূর্বে ছিল। সার্জেন্টটাও তাই ছিল, সার্জেন্টটা বলছিল যে আমরা থানায় পদোন্নতি, থানায় পোস্টিং হিসেবে যেতে চাই। বলছে আপনার সাব ইন্সপেক্টর হিসেবে যেতে চান? ওই হ্যাঁ, আমরা যেতে চাই। কয়, তাহলে ঠিক আছে, আপনারা 6 মাস ট্রেনিং করেন, যেহেতু আপনি এর আগে 6 মাস শারীরিক করছেন, এখন 6 মাস আইনের বিষয়গুলো করেন। ঠিক আছে তারা, কিন্তু পরে দেখা গেল অনেকে যায়নি। হ্যাঁ, শোনো, এগুলো অনেক কাহিনী আছে। যেমন আহ আরমেসাই, অর্থাৎ আগে সুবেদার বলা হতো, সুবেদার। সুবেদার 89 সনে ভর্তি করা হলো, 88 কি 89 কি 89 সনে সুবেদার ডাইরেক্ট ভর্তি করা হলো। তো পরবর্তীতে 90-এর পর 91 সনে অনেকেই সার্জেন্ট হিসেবে চলে আসলো, যে সুবেদার আর্ম ব্রাঞ্চের লোক, লেফট রাইট করা লাগবে, ভেজাল। বুঝতে পারছো? তো এই সুবেদার সাহেব এখনো ইন্সপেক্টর হিসেবে আছেন। দুঃখিত, সুবেদার যিনি সার্জেন্ট হিসেবে আসলেন, উনি এখন টিআই হিসেবে আছেন। কারণ সার্জেন্ট হিসেবে আসছে, টিআই হিসেবে পদোন্নতির সংখ্যা কম। আর তবিবুর সাহেব ছিলেন, উনি এডিশনাল এসপি হয়, এসপি হবে বা ভাব, ওই সময় ইনি অবসরে গেলেন। তবিবুর সাহেব একজন, আর মেসাইতে ভর্তি হয়ে উনি এডিশনাল এসপি হিসেবে অবসরে চলে গেলেন কয়দিন আগে। তো বিষয়টা হলো, তুমি সাব ইন্সপেক্টরে এটিএসআই এএসআই হিসেবে যান, কিন্তু টিএসআই কি হিসেবে যাবে সেটা তো চাওয়া হয় নাই। চাওয়া হয়েছে কি না, আচ্ছা, এটা গাবলা রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে। ওই পদটা কি হ্যাঁ, হবে, ওই পদটা কি হবে? যাই হোক, আমরা গল্প না করি, আমরা আমাদের আলোচনায় চলে যাই। হ্যাঁ স্যার, শোনো, ওইটার কিন্তু আলোচনা আসে নাই। আচ্ছা, আমি আর ওই আজকে যে রাজারবাগে গেলাম, শোনো, এটিএসআই ওটা অসম্ভব হয়ে গেছে। আমি রাজারবাগে আজকে গেলাম সকালে।
তো ওখানে এক সমন্বয়ক যা আছেন, নাম তো সমন্বয়ক, ছাত্ররা যেহেতু সমন্বয়ক বানাইছে, এরা সমন্বয়ক, ওখানে নেতা নেত্রী নাই। এখন বললাম যে তোমরা তো আসলে কনস্টেবল মানুষ, কনস্টেবলের মতোই চিন্তা করছো, যখন দেখলা যে আমাদের দাবি দাবা বলা দরকার, তখন তোমাদের অফিসারদেরকে সাথে নিয়ে বলা দরকার ছিল। তোমাদের যে দাবিগুলো, এগুলো তো এমনি আগেই বলা আছে, নতুন করে কিছু তো সেরকম গুরুত্ব। আর এটার জন্য তোমাদের আমরা ডিউটি যাবো না, এটা যাবো না, মানে ওরা মনে করছিল যে এটাতেই মানে অনেক কিছু হয়ে যাবে। তাৎক্ষণিক ভাবে তো হয় না, তুমি তো একজন ব্যক্তি বলছো। এখন যদি ওদের কথা মতো টিএসআই বানাই দেয়, কালকে এটা নিয়ম কি কল্যাণ সভায় উপস্থিত করতে হবে। হুম। কল্যাণ সভায় বক্তব্য দিতে হবে, সকল কল্যাণ সভার যার মধ্যে ভোট পড়বে, এখানে যে কথাটি প্রয়োজন হয়, যেমন ব্রিটিশরা, ব্রিটিশ বা এনজিও সংস্থাগুলো যে বাংলাদেশে কাজ করতে আসে, এরা কি করে, এরা কি করে আমাদের মেধাগুলোকে কিনে নেয় কিরকম, এরা দেখে যে বাঙালি কোনটা পছন্দ করে। আহ কিরকম দেখাই দিল যে, একটা মনে করো যে আমাদের দেশে সাধারণত চুরি, চুরি যেগুলো হয়, কি পদ্ধতিতে চুরিগুলো হয়ে থাকে। তোমাকে একটা কাগজ লিখে দিল, তুমি লেখলা পাঁচটা, তুমি পাঁচটা লেখো, তুমি একটা লেখলা, এ একটা লেখলা, ও একটা দেখা গেল একই ব্যক্তি চারটা বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে, 10 জন ব্যক্তি চারটা বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে। তখন ধরে নিতে হবে যে এইভাবেই চুরিগুলা হয়ে থাকে, এইভাবে প্রতিরোধ করা যেতে পারে, অর্থাৎ সবার সম্মতিটা যেদিকে ভোট। এই জন্য কল্যাণ সভার মাধ্যমে এটা নির্ধারণ হবে কি করবে না করবে। তা তোমাদের যে দাবি বাবা, এ দাবি দিয়ে কাজ হবে না, গল্প অনেক শেষ, আমরা আলোচনায় চলে আসি। প্রশ্ন আসে, বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি? এটা সবাই আমরা জানি, যদি এরকম প্রশ্ন আসে বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য, তাহলে আমরা এক পাশে লিখবো 143 বেআইনি সমাবেশ, আর দুঃখিত, এক পাশে লিখবো আমরা প্যানাল কোডের 141, আর এক পাশে লিখবো 146। জি এখানে স্যার। কিন্তু শাস্তিটা লিখবো না, 143-এর যে শাস্তি সেটা লিখবো না। এখন বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য, তার মানে বেআইনি সমাবেশের এখানে উৎস কটার থেকে হতে পারে, দাঙ্গা হতে গেলে কি হতে পারে, এই বিষয়গুলো আমরা নিই, অর্থাৎ এক পাশে হলো 146, এক পাশে হলো 141। এটা দেখে দেখে যতটুকু লিখে দাও। এখন প্রশ্ন হলো, একটি সমাবেশ কখন এবং কি কারণে বেআইনি সমাবেশে পরিণত হয়? একটি সমাবেশ কখন এবং কি কারণে বেআইনি সমাবেশে পরিণত হয়? তো এইরকম প্রশ্ন যদি কখনো আসে, আমরা কোন ধারার উত্তর লিখবো? স্যার প্যানেল কোড 141 দ্বারা স্যার। এখানে কি আর কোনো ধারা হবে? পুলিশ আইনের 30 ধারা আছে, পিআরবি এর না একশো না, অন্য বিয়াল্লিশ কোনো ধারা আসার সুযোগ নেই স্যার। হ্যাঁ, এটাই হলো সঠিক। কালকে 1 তারিখ, 1 তারিখ থেকে আমাদের পড়াশোনার ধরনটা টোটালি পাল্টাই দিতে হবে। পড়াশোনা করবা পড়াশোনার মতোই, অর্থাৎ আর সুযোগ নাই। হ্যাঁ, এটা হলো বিষয়। তো আমরা কি লিখবো? যেহেতু বলছে একটি সমাবেশ কখন এবং কি কারণে বেআইনি সমাবেশে পরিণত হয়, তাহলে আমরা প্রথমে কি লিখবো? পেনাল কোডের 141 ধারা পর্যালোচনা করে দেখা যায় যে একটি সমাবেশ তখনই বেআইনি সমাবেশে পরিণত হয় যখন কিনা মানে যখন কিনা 5 বা ততোধিক ব্যক্তি, বুঝতে পারছো, জি স্যার। 5 বা ততোধিক আইনি সমাবেশের সদস্যগণ নিম্ন বর্ণিত কাজগুলো করেন, তখনই একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়। কি কারণে বেআইনি সমাবেশে পরিণত হয়? একই জিনিস কিন্তু এখানে দুবার এখানে উল্লেখ করা আছে। আমরা এটা 2018 সালে প্রশ্নটা আসছিল, আমরা সুন্দর করে লিখবো। 141 ধারা এখানে বলা আছে যে একটি সমাবেশ তখনই বেআইনি সমাবেশে পরিণত হয় যখন কিনা আইনি সমাবেশের সদস্যগণ এই কর্মকাণ্ডগুলো করেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। স্যার ওখানে 500টা লিখে দেবো, না এখন একটা লেখলে হবে? সবগুলা A to Z 5টায় লিখতে হবে, এটা কেমন তুমি বাদ দাও এখানে? ঠিক আছে স্যার। আলসিয়া লাগে গেছে নাকি তোমার? না ভাবলাম না, ব্যবস্থা এগুলো থাকি না। সুযোগ নাই, যেটা যা শোনো, একটা জিনিস জেনে রাখবা, কে কি উত্তর দিল সেটা আমাদের দেখার বিষয় নয়। একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, একটি বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়,
বা যে সমাবেশটি বৈধ ছিল তা কখন কি কারণে অবৈধ সমাবেশে পরিণত হয়, বা অবৈধ জনতা বলতে কি বুঝেন, বেআইনি সমাবেশ বলতে কি বুঝেন, সবগুলারই একটি ধারা পেনাল কোডের 141। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কার গাইডে এতগুলা ধারা দেয়া আছে সেটা তার বিষয়, আমরা তাকে সংশোধন হতে বললেও সে আমাদের কথায় সংশোধন হবে না। আমাদের পরীক্ষার যারা পরীক্ষার্থী আছে আমরা সঠিক উত্তরটা দিব, ঠিক আছে? জি স্যার। আজকে তুমি যদি কোথাও চ্যালেঞ্জ করো যে না এটার এই 141 ধারা আমার স্যারে বলছে, কেউ এটা বিশ্বাস করবে না। এরা ওই 30 পুলিশের 30 ধারা লাগাই দেবে। হ্যাঁ, তো এখানে সবগুলোই আমাদের কথাগুলো কেউই বিশ্বাস করবে না। এই জন্য আমরা যে কথাটি বলবো যে একটি আইনি সমাবেশ তখনই বেআইনি সমাবেশে পরিণত হবে যখন কিনা পেনাল কোডের 141 ধারার যে 5টি অর্থাৎ 1 থেকে 5ম পর্যন্ত উদাহরণ দেয়া আছে, এই কাজগুলো যখন করবে, এইগুলো যখন লঙ্ঘিত হবে তখন ওই আইনি সমাবেশটা বেআইনি সমাবেশে পরিণত হবে। বিষয়টা ক্লিয়ার? এখানে অন্য কোনো ধারা আসবে না, শাস্তির ধারা আসবে না। ক্লিয়ার? জি স্যার। আমরা কখনোই এটা ভুল করব না। যাই হোক, গ্রেপ্তারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ কর্মকর্তা জামিনে মুক্তি দিতে পারেন কি? গ্রেপ্তারকৃত একজন আসামিকে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া জামিন দিতে পারেন কি? গ্রেপ্তারকৃত। তাহলে কোন ধারা আমরা এখানে দেব? সিআরপিসি 63 ধারা। আচ্ছা, কোন ধারা আমরা দেব? কে নাজবুল বা সিআরপিসি 63 ধারা। এসিডেন্ট দিব স্যার 63 আমরা ধারা অনুযায়ী স্যার। 170 হ্যাঁ, 496 497। প্রশ্নটা হলো গ্রেপ্তারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ কর্মকর্তা জামিনে মুক্তি দিতে পারেন কি? স্যার হ্যাঁ, এখানে কি 169 এবং 496 497 আসবে হ্যাঁ, নাকি স্যার? প্রথম আসবে। আমরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো ঠিক এইভাবে লিখবো যে যে সকল ক্ষেত্রে একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারে তাহা নিম্নরূপ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কারণটা আমি বলি। আমরা ওই যে আমি আমার কথা আবার একটাই, যে একসাথে আমরা প্যারেডে গেলাম 40 জন, কেউ জিএস পাইলো, কেউ কমান্ডেশন পাইলো, কেউ 3 চক্কর ডাবল পাইলো। তো যে 3 চক্কর ডাবল পেয়েছে প্যারেডে যাওয়ার পর, সে তো খালি গায়ে প্যারেডে যায়নি, জামা কাপড় পরেই তো গেছিল নাকি? জি স্যার। তাহলে কেন ডাবল খেলো? হয়তো তার পোশাক পরিষ্কার ছিল না, দাড়ি শেভ ছিল না, চুল কাটা ছিল না, হয়তো পড়াটার ঢং ভালো ছিল না। আর যে জিএস পেয়েছে তারটা হয়তো সবকিছু ভালো ছিল, এই তো নাকি? জি স্যার। ও প্যারেটে গেছে, এও প্যারেটে গেছে, তাহলে এখন মূল্যায়ন করবে কিভাবে? অনুরূপ ভাবে তুমি একটা প্রশ্নে পাঁচের মধ্যে 5 পেয়েছো, আর একটা একজন 2 পেয়েছে, ধারা কিন্তু সব দিকে লিখেছে, তোমাকে সেভাবে লিখতে হবে, অর্থাৎ প্রশ্নটা যেভাবে করছে। তা প্রশ্ন হলো যে গ্রেপ্তারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ কর্মকর্তা জামিনে মুক্তি দিতে পারেন কি? আমরা কি লিখবো? যে সিআরপিসির নিম্ন বর্ণিত ধারায় বা ফৌজদারি কার্যবিধি আইনের নিম্ন বর্ণিত ধারায় একজন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত জামিনে মুক্তি দিতে পারেন। এক দিয়ে দিলাম। কি এক লিখলাম? সিআরপিসির 169 ধারা। এই যে সিআরপিসির 169 ধারার বক্তব্যটা বলা আছে, এই জন্য পুলিশকে কারো কাছে জবাব দিতে হবে না। অর্থাৎ ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে মামলা তিনি তদন্ত করতেছেন, এই মামলার তদন্তকালে যে ব্যক্তিটাকে তিনি গ্রেপ্তার করেছেন, তিনি যদি মনে করেন এই গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে আদালতে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই বা উপযুক্ত কোনো সাক্ষ্য প্রমাণও নাই, তাহলে তিনি কি করতে পারেন? মুচলেকা নিয়ে এই ছেড়ে দেবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে তিনি জামিনে মুক্তি দিতে পারেন। জি হতে জি। পারে হত্যা মামলার আসামি, এখানে কিচ্ছু যায় আসে না।
যেহেতু মামলার আসামির ক্ষমতা দেওয়া হয়েছে। আর একজন পুলিশ অফিসার একটা আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন, সেই অফিসারটা হতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অর্থাৎ সিআরপিসির 496 মধ্যে যে কথাটি বলা আছে, জামিনযোগ্য অপরাধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করেছেন বিনা পরোয়ানায়, পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে যদি আদালতের নির্দেশ না থাকে, সেক্ষেত্রে জি জি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো অবস্থাতেই পরোয়ানা আসামিকে থানা থেকে ছাড়তে পারবেন না, এই অধিকার তাকে দেওয়া হয়নি। তাহলে জি স্যার। একজন পুলিশ অফিসার যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, সিআরপিসি 496 ধারায় বলেছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিটাকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, এ ধরনের ব্যক্তিটাকে তিনি, তার অপরাধটা যদি জামিনযোগ্য হয়ে থাকে, তাহলে তিনি আদালতের অনুমতি ব্যতীতই তাকে জামিনে মুক্তি দিতে পারেন। দেখো, এগুলো অনেক গভীর চিন্তা। একজন পুলিশ অফিসার জামিনে, জামিনযোগ্য অপরাধে কাউকে গ্রেপ্তার করেছেন, অনেক গভীর চিন্তা। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ জনিত কারণে যদি কোনো নারীর মৃত্যু হয়, আমরা সবাই জানি এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারা। অর্থাৎ 9-2 ধারা, তার শাস্তি কি হবে, ফাঁসি হবে, জেল হবে, কি হবে, সব লেখা আছে। আচ্ছা, 9-2 ধারায় কি লেখা আছে ওই ব্যক্তিটাকে পেলে পুলিশ অফিসার এই ধারায় গ্রেপ্তার করবেন? আছে কোথাও? না স্যার। কি আছে নাকি? না স্যার, না নাই না স্যার। স্যার। তাহলে পুলিশ অফিসার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন কোন ধারা অনুযায়ী? সিআরপিসি 54 ধারার মধ্যে বলা আছে মামলার আসামিটা। কারণ 54-এ কি বলা আছে, যে ব্যক্তি কিনা আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে, এই ধর্ষণ জনিত কারণে মৃত্যু, এটা আমলযোগ্য অপরাধ, তাকে পুলিশ জি বিনা স্যার। পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। যাহার বিরুদ্ধে অভিযোগ, আমলযোগ্য অপরাধের অভিযোগ হয়েছে মর্মে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হচ্ছে বা অভিযোগ পাওয়া গিয়েছে, তাহলে এই যে কথাটা বলছে, অফিসার ইনচার্জ যে ব্যক্তিটাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, অপরাধটি যদি জামিনযোগ্য হয়ে থাকে, তাহলে অফিসার ইনচার্জ আদালতের অনুমতি ব্যতীত এই ব্যক্তিটাকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দিতে। মুচলেকা নেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে এই ব্যক্তিটা বা তার পরিবার পরিজন পরবর্তীতে অন্য স্থানে গিয়ে না বলে যে আমাকে পুলিশ নির্যাতন করেছে, মুচলেকা নিতে হবে এ কারণেই তার অঙ্গীকারনামা, বা তার জি স্যার। পরিবার পরিজন বলতে পারে, এজন্য তার জিম্মানামাও দিতে হয় অনেক সময়। তার পরিবার পরিজন বলতে পারে আমার স্বামী, আমার ভাই এখনো বাড়িতে যায় নাই, পুলিশ কোথায় লুকিয়ে রেখেছে, এই যে বিষয়গুলো। স্যার, 400, হ্যাঁ। স্যার জিমের নাম্বার মুস্তকে কি এক স্যার? না, জিম্মা হলো তুমি দায়িত্ব নিলা, আর মুচলেকা তুমি অঙ্গীকার করে গেলা যে আমাকে এই মামলায় আটক করা হয়েছিল বা বিনা পরোয়ানায় আটক করা হয়েছিল, এই ঘটনার কারণে আমি থানা থেকে আমাকে, আমি চলে যাচ্ছি। ভবিষ্যতে যদি এই সংক্রান্তে আমাকে তলব করা হয়, আমি আদালতে হাজির হতে বাধ্য থাকব জি স্যার, বা বুঝতে থানা পারছি। পুলিশের কাছে হাজির হতে বাধ্য থাকব, এবং পুলিশ এই সংক্রান্তে আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিংবা এরকম কোনো করে নাই। বুঝতে পারছো? জি স্যার। এগুলো হয়, অনেক সময় হয়। হুম। যাও, এই যে আমাদের শিক্ষকরা, শিক্ষকের বিষয়টা, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করলাম, এই চিরকুটের পদত্যাগ গ্রহণযোগ্য না। প্রকাশ্য ভয় ভীতি, প্রলোভন। প্রলোভন বা প্রতিশ্রুতি দিয়ে তাকে সেখান থেকে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে, এটা তো তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা, আপনি তো করতে জি পারেন না। স্যার। প্যানেল কোর্টে বলা আছে না, জোরপূর্বক সম্পত্তি আদায় বা এই যে যে বিষয়গুলো, এখানে বল প্রয়োগ, এখানে আছে তো অনেক কিছু। যাই হোক, তাহলে 497 ধারার যে বক্তব্যটি আছে সেখানে কিন্তু জামিনের অযোগ্য অপরাধ, অপরাধটি জামিনের অযোগ্য, অর্থাৎ এখানেও বিনা পরোয়ানার কথা বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিটাকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন জামিনের অযোগ্য অপরাধে, সেই ব্যক্তিটাকেও একজন
অফিসার ইনচার্জ জামিনে মুক্তি দিতে পারেন থানা থেকে ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে। সেক্ষেত্রে কি কারণে পারেন? যদি কিনা সেই গ্রেপ্তারকৃত আসামিটা হয়ে থাকে নারী, কোনো শিশু, অসুস্থ কোনো ব্যক্তি বা অতি বয়স্ক কোনো ব্যক্তি। সেক্ষেত্রে অফিসার ইনচার্জ জামিনের অযোগ্য অপরাধে একজন ব্যক্তিকে মুক্তি দিতে পারেন, জামিনের অযোগ্য অপরাধে। জি স্যার। এখন যেভাবেই জামিনে মুক্তি দেখ না কেন, 496 এবং 97, অফিসার ইনচার্জ ওই ব্যক্তিটাকে গ্রেপ্তার করেছে বিনা পরোয়ানায়। পরোয়ানা বলে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, যদি কিনা 76 ধারা অনুযায়ী কোনো নির্দেশনা না থাকে, ইয়া ব্যতীত। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. চুরি বলতে কি বোঝায়? চুরির শর্ত কয়টি এবং কি কি? পেনাল কোড অনুযায়ী চুরি সংক্রান্ত ধারাগুলো আমরা এটা এর আগে আলোচনা করছি, তাই না? জি স্যার। এই যে একই প্রশ্ন, দেখো শোনো, একই প্রশ্ন বারবার আসলে ধরে নিতে হবে। এই জাতীয় প্রশ্নগুলো 2019 সনে আসছিল, এটিএসআই প্রশ্ন। বেসরকারি ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসারের করণীয় কি? আমি বারবার একটা কথা এই জন্য বলি যে, আচ্ছা, একজন পথচারী কখন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে পারে? একই জিনিস। একজন জনসাধারণ, এখানে বলছে কি একজন পথচারী, এখন এ বলছে বেসরকারি ব্যক্তি, তার মানে কি পাবলিক আমার বেসরকারি ব্যক্তি। এখন এখানে যে কথাটি বলা আছে, আচ্ছা, একজন সেনাবাহিনীর লোক সে যদি কাউকে আটক করে, কোন ধারায় আটক করবেন? সেনাবাহিনীর লোক যদি কাউকে আটক করার মনে করেন যে এই লোকটাকে, কারণ সেনাবাহিনীর সামনে কেউ যদি আমলযোগ্য অপরাধ করে, তাকে তিনি গ্রেপ্তার করতে পারবেন না। জি স্যার, পারবে স্যার। কোন 59 ধারায়? একদার মতো ধরতে পারবে স্যার। কোন 59 একদার ধারায়? মতো ধরতে পারবে স্যার। কোন ধারা ভালো করে বলো। 59 একদার মতো পারবে স্যার। তার মানে এই 54 ধারাটা শুধুমাত্র পুলিশের কথা বলা হয়েছে। জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ এই বেসরকারি ব্যক্তি, এখানের মানেটা এটাই যে একজন পুলিশ ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি গ্রেপ্তার করুক না কেন, তাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসি 59 ধারায়। এখানে কারণটা কি বলা হয়েছে? কারণ দুটো। একটা হলো অপরাধটি হতে হবে আমলযোগ্য, আর জামিনের অযোগ্য। আরেকটা কি? যাকে সরকার কর্তৃক অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, তার মানে হলো বেসরকারি ব্যক্তি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসারের করণীয় কি? আমরা এই প্রশ্নের 59-1 বলা আছে যে একজন জনসাধারণ অপর আর একজন জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ভালো কথা। এখন প্রশ্ন হলো, গ্রেপ্তার করে যদি পুলিশের নিকট সোপর্দ করে, এই প্রশ্ন যদি বলা হয়ে থাকে যে কুখ্যাত সন্ত্রাসী কানা বাবুকে স্থানীয় জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি? তাহলে বুঝতে হবে এটা সিআরপিসির 59-2 ধারা। 59 জি কত? স্যার। 2 2। ধারা। সেখানে কি বলা আছে? প্রথমেই কথাটি বলেছে যে জনসাধারণ যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করেছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজ হবে ওই ব্যক্তির অপরাধটি যদি 54 ধারার মধ্যে পড়ে, তাহলে পুলিশ তাকে আবার ওই ব্যক্তিটাকে 54 ধারায় গ্রেপ্তার করবেন। আর যদি 54 ধারার মধ্যে না পড়ে, তাহলে 57 ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাই বলে আবার 57 ধারার কাহিনী কিন্তু এখানে গাওয়া যাবে না। না স্যার। এরপরে 3-এ কি বলা আছে? যদি দেখে যে না, তার অপরাধটি আদালতে প্রেরণ করার মতো, তারা আদালতে প্রেরণও করতে পারবে। এ তো বলা আছে নাকি? জি স্যার। সঠিক স্যার। আমরা কখনোই 59-1 লিখবো না। কি কারণে গ্রেপ্তার করতে পারেন,
গ্রেফতার করে উনি কি দায়িত্ব পালন করবেন? তার মানে এখানে প্রশ্নে ওই যে কথা বললাম, তুমি নাম্বার কিভাবে পাবা, তোমার নাম্বার যেভাবে পাওয়ার প্রয়োজন তোমাকে সেটাই করতে হবে। অর্থাৎ যা জানতে চেয়েছে, একে তো বলা আছে গ্রেপ্তার কি কারণে করতে পারবেন, গ্রেপ্তার করার পর সেই জনসাধারণের করণীয় কি, কিন্তু এখানে জানতে চাচ্ছে বেসরকারি ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আটক করেন সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি। তাহলে বুঝতে হবে পুলিশ অফিসারের কর্ম সম্পর্কে বলা হয়েছে সিআরপিসি 59-এর 2 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝেছি স্যার। এই ভুল করে ওই যে দুষ্ট লোকগুলোর মতো না, উল্টা পাল্টা বললাম না। বর্তমানে কি হয়েছে জানো, ছাত্রের চেয়ে মাস্টারের সংখ্যা বেশি হয়ে গেছে। এই যে আমাদের কনস্টেবলরা আন্দোলন করলেন, এখানে ইন্সপেক্টর পর্যন্ত ছিল তাদের দাবি দাবার কারণে, এই দাবি দাবাগুলো পুলিশ প্রশাসনে ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে আগেই ক্ষমতা দেওয়া আছে, তিনি অনেকগুলো অলরেডি মানে 90% এখানে ওনার আগেই উনি নিজেই করতে পারেন। এটার জন্য দাবি দাবা মিছিল টিছিল করা লাগে না, কিছু করা লাগে না। এটা তো প্রায় সময় কল্যাণ সভার মাধ্যমে হয়। তার মানে কি কনস্টেবল সাহেবরা ছিল, তারাই মাতব্বর, ওখানে ইন্সপেক্টর মানে 2-1 জন গেছিল, তাদের কথা শুনেও নেই। ওই কনস্টেবল এসআই যারা আছে সাব ইন্সপেক্টর পর্যন্ত ওরা নিজেরাই দিছে। ওরা নিজেরাই দিলে হবে? এখানে অনেক কিছু তো বাকি ছিল। আমাদের একটা হয়ে গেলে তো আর হয় না, এখানে তো অনেক কিছু পুলিশের আছে। যেমন পিআরবিতে সবসময় জেলা ম্যাজিস্ট্রেট কথাগুলো বলা আছে। আমাদের তো প্রয়োজন নেই পিআরবিতে জেলা ম্যাজিস্ট্রেট ওখানে, অর্থাৎ পুলিশের কাজে তদারকি উনি করবেন, এটা তো প্রয়োজন নেই। কাজের কথা বলে না স্যার, বলছে যত অকমের কথা। ওই তো বললাম। এরপরে আমি আজকে একজন সিনিয়র কর্মকর্তাকে কথা বললাম, কথাটা সিনিয়র কর্মকর্তা, বড় একজন বড় পদমর্যাদার, মনে করে ডিআইজি পদমর্যাদার এক স্যারকে আমি কথাটা বললাম যে আপনারা এগুলো নিয়ে স্যার কাজ করতে হবে। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের এখানে বলা উচিত ছিল যে যদি কোনো ব্যক্তি পুলিশকে দলীয় ভাবে ব্যবহার করেন বা দলীয় প্রভাব খাটিয়ে কোনো পুলিশ সদস্যের বদলি, পদায়ন কিংবা পদোন্নতি সংক্রান্তে বা অন্য কোনো কারণে তারা যদি প্রভাব বিস্তার করেন, সেক্ষেত্রে যিনি প্রভাব বিস্তার করবেন এবং যিনি যার যার জন্য করবেন উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, কি জেল জরিমানা, ডাইরেক্ট, কোনো কথা নেই। এবং সেখানে উল্লেখ থাকবে ওই কনস্টেবল 6 মাস জেল হলে জেল খাটে, জেলের সাজা ভোগ করার পর বা 2 মাস জেল ভোগ করার পর পুনরায় তাকে চাকরিতে বহাল করা যাবে। ঠিক এইভাবে কথা উল্লেখ থাকবে। তো তুমি তদবির করাবা, সাধারণত একজন কনস্টেবল বডিগার্ড যাওয়ার জন্য তদবির করায় কত বড় বড় জায়গা দিয়ে, খালাম্মা হয়ে যায় নিজের আম্মার চেয়েও বেশি। এগুলো তো আমাদের দোষ, এগুলো আমাদেরকে। তো তখন স্যারকে বললো আর একটা জিনিস হলো বেশি প্রয়োজন যেটা, নারী শিশু নির্যাতন দমনের 9-এর 5 ধারা। ও সারা বাংলাদেশের মানুষের বাসায় কাজের মেয়ে থাকে, তার কাজের ছেলেরা যদি তাকে রেপ করে তাতে বাড়িওয়ালার কোনো অপরাধ নাই। অথচ এখানে স্পষ্ট করে আইন দিয়ে দিছে যে যদি পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হয়, সে পুলিশ অফিসার যদি ধর্ষণ করেছে এরকম প্রমাণ নাও হয়, কিন্তু তারপর ওই শাস্তি হবে নারীটি স্যার। অন্য কোনো ব্যক্তি ধর্ষণ করেছিল, কিন্তু সে হেফাজতের দায়িত্ব সে ছিল, এই হেফাজতে ব্যর্থতার কারণে তার শাস্তি। কেন? আইন শৃঙ্খলা বাহিনী আর কেউ নাই সেখানে, সরকারি কর্মচারী। তো এটা তো মানে হচ্ছে কি পুলিশ সবসময় রেপ করে, এরকম হতে পারে যে পুলিশের মধ্যে রেপের প্রবণতাটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে পুলিশকে কিভাবে দমন করতে হয়। তো এইগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা আমাদের প্রয়োজন। মহানগরী এলাকার মধ্যে পুলিশ কমিশনার তিনি পারেন বেসামরিক শক্তি আহ্বান করতে পারেন, কিন্তু জেলা লেভেলে কেন পুলিশ সুপারকে ক্ষমতা দেওয়া হবে না? ডিএইচির অধীনে। সেখানে কেন জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে? ওখানে অসুবিধা কোথায়? অর্থাৎ এই আইনটা যখন করা হয়েছে তখন তো এইরকম ছিল না, এখন অনেকগুলো আইন তৈরি হয়েছে। তো এগুলো তো আমাদের সংশোধনের প্রয়োজন। পুলিশকে তদারকি করবেন জেলা ম্যাজিস্ট্রেট। যে এক পিয়ানো ভদ্রলোক তিনি সালামি দিতে গেছেন, সালামি সিস্টেম হুম, জানেন? বিশাল ব্যাপার স্যার। সালামি দিতে গেলে এক লাইনে দাঁড়াতে হবে, ওনার সামনে থাকবে, পিছন থেকে কিভাবে ওনাকে সালাম দেয়, কোথায় শিখছেন উনি? কাগজ উনি ছিল না। সালামি নিতে গেছে, মনে হয় উনি সালামি নিতে গেছে স্যার। এটা কি, উনি কি জানেন? তো বিষয়টা হলো কি, এই জন্য মানে, তো ওই যে ওনারা আমাদের কার্যক্রম তদারকি করতে পারেন, এই জন্য মাঝে মাঝে সিভিল প্রশাসনের ডিসি সাহেবগণ ওনারা চিল্লায় ওঠেন
মন্ত্রণালয়ে গিয়ে বলেন বা মিটিং এ বলেন, পিএম এর সাথে, রাষ্ট্রপতি মহোদয়ের সাথে, যে আমাদেরকে সেই আগের মতোই ক্ষমতা দেয়, এক পুলিশ তাদের আওতায় থাকবে। এটা বাতিল করেন না কেন? এটা সংশোধন করেন, এটা তো একটু জরুরি। তখন স্যারে বললো আসলে আমাদের তো এগুলো আসলে এরকম মনে ছিল না, ঘটনাগুলো হলো এরকমই। হুম। যাই হোক, তো যে একটা গ্রুপ আছে তারা এখনো হতাশাগ্রস্ত, কবে তাদের কি সংশোধন হবে তারা পড়াশোনা করতেছে না। তারা ভাবতেছে যে তাদের দাবি দাবা নিয়েই মনে হয় পরীক্ষা শুরু হবে, আর সুযোগ নাই। পোস্টিং যেভাবে শুরু হয়েছে, আল্লাহর হস্তে আস্তে আস্তে করে ধরবে আর মুরগির খাঁচার মধ্যে ঢুকাবে, কোনো কিছু করার নেই। ওই ওই সুযোগ আর তুমি পাবা না বৎস, যে আবার আমরা কাজ করলাম না, ঘুরে বেড়াইলাম, আন্দোলন করলাম। ওই কাম শেষ। আমাদের একজন কমান্ডেন্ট ছিল, ভদ্রলোক, নাদির বেগ স্যার, উনি তো আর আছে আরআরএফ এ, সিলেট বাড়ি। উনি বলতো যে কয় গেটটি ভাঙ্গিয়ে দেবো, আর্মি দিয়ে পিটামো। তো তাই হবে তোমাদের ভাগ্যে, কারণ তোমরা দাবিগুলো সুন্দরভাবে করতে পারো নি। আমার কথা শুনে হয়তো অনেকে রাগ করবে, বিষয়টা তা না। আমি বারবার করে বলেছি, আমরা উচ্ছৃঙ্খলতা ধারণ কখনই করতে পারি না। আমরা আমাদের দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শালীনতা সম্মান বজায় রেখে আমরা উপস্থাপন করতে পারবো। কি লাভ হলো? একই তো হলো। এগুলো তো তাৎক্ষণিকভাবে ইন্সপেক্টর জেনারেল মহোদয় বলেছিলেন যে আমি এগুলো দেখতেছি তোমাদের বিষয়গুলো। কি ঠিক আছে? জি স্যার। আমার পরিবারের ভবিষ্যৎ বংশধর কোনোদিন ওই জায়গায় যেতে পারবে? আজকে না স্যার। বিপদে পড়ছে দেখে যে আমি আরো কথা বললাম, অনেকগুলো অনেকে উল্টাপাল্টা কথা বলে যে দেখা যাক একজন মনে করেন আমাদের একজন এসপি সাহেব, ওনার মনে করেন 10 বছর জেল হলো। এসপি সাহেবের 10 বছর জেল হলো, আমি ইন্সপেক্টর চাকরিতে আছি, মনে করেন আমি ইন্সপেক্টর চাকরিতে আছি, আমি কি ওনাকে নাম ধরে রাখতে পারবো? সম্ভব না স্যার, ওনার কোনোদিনও সম্ভব বিসিএস না। টা কি সরকার কেড়ে নিয়েছে? না বিসিএস টা স্যার। তো বাতিল করে নেই। না স্যার। তাহলে আমি এই নিম্ন পদস্থ হিসেবে সারা জীবন ওনাকে আমি সম্মান করব, এটা ডিপার্টমেন্টের নিয়ম। জি তো স্যার। আপনি ওখানে তুই তোকারি ব্যবহার শুরু করে দিলেন, ইত্যাদি, ধর, এটা করো ওইটা করো। এগুলো কি কি আমাদের কোন শৃঙ্খলা বাহিনীর কাজ হয়েছে? না স্যার। উত্তেজিত হয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু পরবর্তীতে এটার আমরা ফল পাই। আজ পর্যন্ত আমাদের পুলিশ ভাইদেরকে অন্য কোনো বাহিনীর প্রধান দেখতে আসে নাই। সে পুলিশ ভাইগুলো অসুস্থ হয়ে হাসপাতালে আছে, ডেড বডি গুলো দেখতে আসে নাই, কিন্তু আমাদের ছাত্র নেতা যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য সব বাহিনীর লোক চলে গেছেন। তাহলে আমরা কোথায় আছি? কার জন্য? ওখানে আমার পয়েন্ট নিজেদের কামাচ্ছে। জন্য। আমরা নিজেরা আমাদের নিজেদের জন্য। আমাদের আজ পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই কোনো একটা ঘটনায়, ওই যে ইয়ার থেকে, রাঙ্গামাটির ঘটনায় একটা বিবৃতি দেয় নাই যে এরকম ঘটনা হয়েছে, আমরা বিষয়টি অনুসন্ধান হচ্ছে, দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানে কি জন্য দেয়নি, ওনাদের বিষয়, লিভ ইট। আমরা আমাদের শৃঙ্খলাটা ভঙ্গ করব না, ঠিক আছে? আমরা পড়ায় মনোযোগ দেবো। ওরা মনে করতেছে যে মনে হয় পরীক্ষা হবে না, আমাদের মনে হয় সব দাবি দেওয়া সহকারে হয়ে যাবে। ওদের বলে মন মানসিক, কিসের মন মানসিকতা নাই? আল্লাহ পাক মানুষকে স্মৃতি দিয়েছেন ভোলার জন্য, স্মৃতি ভোলার জন্য ক্ষমতা দিয়েছেন। বাবা মা ভাই বোন মারা যায়, আস্তে আস্তে সব ভুলে যায়। আর তুমি একেবারে হয়ে গেছো আর্মিদের মতো, এটা দাও সেটা দাও। তো আর্মির মতো যে সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকবো, বাইরে আর বউয়ের কাছে যাওয়া লাগবে না, প্লাং আর বউয়ের কাছে যাওয়া লাগবে না, রাইফেলটা জমা আরেক দিয়েই স্যার। ছুটছো রাজারবাগ গেটে, আর জিজ্ঞাসা করে না যে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ। বুঝতে পারছো? ওই সুবিধা নিবা আর্মির মতো, আর ভোগ করবা আনসারের মতো, রাইফেলটা থুয়ে চলে গেলাম, তা হবে না কিন্তু। হুম। ফ্রেশ মানি, এটা খুব দাবি, বড় রকমের দাবি। তোমার মতো 40 বছর থেকে, অর্থাৎ আমি যখন আরো ছিলাম, এখন থেকে 15 বছর আগে, 15 বছর আগের থেকে দাবিগুলো চলে আসছে। যাক, ওরা ওরা বুঝুক, আমরা পড়াশোনা করব। আচ্ছা, তাহলে আমরা লিখলাম বেসরকারি ব্যক্তি। আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম কি? পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে কি নিয়ম
অনুসরণ করে আপনি থানার থেকে ছেড়ে দিতে পারবেন। কেউ বলে জামিনের ধারা, কেউ বলে এ ধারা ও ধারা, কিন্তু তা না। সিআরপিসি 63 ধারা যে বক্তটা গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম, অর্থাৎ এই আপনি আটার বস্তার মতো 50 জনকে ধরে নিয়ে আসলেন আর রাত খাতায় একটা লিখলেন সকালবেলা ছেড়ে দিবেন, তা না। কি বলছে, যে হে পুলিশ, তুমি তাকে গ্রেপ্তার করে নিয়েছো, সেই ব্যক্তির মুচলেকা ছাড়া ছেড়ে দিতে পারবা না, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ছেড়ে দিতে পারবা না, জামিন ছাড়া ছেড়ে দিতে পারবা না। এটি হলো 63 ধারার বক্তব্য। সিআরপিসির 63 ধারা, অর্থাৎ পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম কি, অব্যাহতি কি, অব্যাহতি আমার কাছে আর আসবে না। অব্যাহতি বোঝো মানেটা কি? একবার শেষ। মুখের আশা লাগবে না আমার কাছে। অব্যাহতি দেওয়া হলো কি, তার মানে কি মাফ করে দেওয়া হলো নাকি, ছেড়ে দিলাম তাকে আর কি কথাটা। তাহলে এখানে অন্যান্য ব্যক্তিরা যে কথাটা বলছে এই কথাটা কিন্তু ওই রকম। তাদের এতগুলা ধারা, আমরা সে ধারা দেব না। আমাদের কাছে যে, অর্থাৎ আমরা সঠিক ধারাটা দেব, সিআরপিসি 63 ধারা, অর্থাৎ পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম। পুলিশ যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করেছেন সেই ব্যক্তিটাকে থানা থেকে ছেড়ে দিতে গেলে তার মুচলেকা না নিয়ে আপনি থানা থেকে ছাড়বেন না, আদালতের নির্দেশ ছাড়া ছাড়বেন না, জামিননামা ছাড়া ছাড়বেন না, বারবার করে বলে দিচ্ছে। আর আপনি রাত খাতা একটা বানাইছেন, 50 জন ধরছেন, সকালবেলা চালান দেওয়ার সময় নাই। যাই হোক, আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম, কালকে আবার আমরা আলোচনা করব। কালকে হলো 1/9, তাই না? আচ্ছা, যাক, জি স্যার। আমরা আলোচনা করলাম। এর সাথে একটা বিষয় না বললে নয়, আমরা আইন সম্পর্কে জানি না। আমি এই যে যেমন আমি বারবার কথাগুলো বলি যে বাচ্চাদেরকে আমরা এটা শিখাচ্ছি ও শিখাচ্ছি, ঘোড়ার গাড়ি কিভাবে দৌড়ায় এটা নাকি মেধা বিকাশ করে, কি জানি ভুকু জুকুর হাবি জাবি অনেক কিছু দেখায় দেখায়, কুত্তে বিলাই বিদেশে নাচ শিখায়। নাচ শিখে, নাচের আলাদা। আমাদের দেশের মানুষ আমরা যেভাবে তৈরি হয়েছি, আমাদের গ্রোথটা আলাদা। স্যার, হ্যাঁ, স্যার, আজকে যে আলোচনা করলেন স্যার, স্যার, এরকম একটা সেম প্রশ্ন নিয়ে স্যার একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার প্রশ্ন। আপনি একজন সন্দিগ্ধ ব্যক্তিকে বিনা পরোয়ানা গ্রেপ্তার করলেন, এমত অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়ার উপায় কি স্যার? এরকম প্রশ্নের উত্তর কোনটা আসতে পারে স্যার? এই সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করলেন, জামিনে মুক্তি দেওয়ার উপায় একমাত্র এই সিআরপিসির 63 ধারা এখানে আসবে। এগুলো কখনো প্রশ্ন আসে নাই, এটা কখনো পরীক্ষার প্রশ্ন না। এগুলো হলো ওই যে, শোন, কিভাবে প্রশ্নটা করবে এ প্রশ্নই তো তারা জানে না। যেমন প্রশ্ন আসছে দেখো, এএসআই সাব ইন্সপেক্টরদের ইন্সপেক্টর যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানা ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য। আমলযোগ্য অপরাধ, দেখো যতগুলো আইন আছে, আমলযোগ্য অপরাধ যাতে সংগঠিত না হয় এই ধারাগুলো শুধুমাত্র পুলিশের, সিআরপিসির 149 থেকে শুরু করে 153 পর্যন্ত এই কার্যক্রমগুলো হলো, অর্থাৎ বাংলার আকাশ রাখিব মুক্ত পুলিশে, ওই সেনা বিমান বাহিনীর মতো। অর্থাৎ পুলিশের এই সারা রাত যে সকল পুলিশ আজকে ডিউটি করতেছেন, যাতে ঘটনা না ঘটে। জি স্যার, পূর্ব প্রস্তুতি। যখনই ঘটনা ঘটবে তখন চলে যাবে সিআরপিসির 154 ধারায় মামলা নিতে হবে। ঘটনা ঘটে নাই তার আগ পর্যন্ত 149 থেকে 153, অর্থাৎ এখানে সব কথা বলা আছে। পুলিশ যাতে ঘটনা না ঘটে সেজন্য কি ব্যবস্থা নিতে পারে বলছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, কাউকে খবর দিতে পারবেন, সবকিছু এখানে উল্লেখ করা আছে। তো এখানে এই আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য শুধুমাত্র সিআরপিসির 153 ধারা, অর্থাৎ এই 149-এ বলা আছে কোন পুলিশ অফিসার, 150-এ বলা আছে কোন পুলিশ অফিসার, 151-তে বলা আছে কোন পুলিশ অফিসার, 152-তে বলা আছে কোন পুলিশ অফিসার, কিন্তু 153-তে বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তার মানে 153 ধারা ক্ষমতা প্রয়োগ করতে পারেন শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যখন যিনি থাকবেন তিনি। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেহেতু একজন পুলিশ অফিসার, তিনি সিআরপিসির 149 থেকে 153 পর্যন্ত প্রয়োগ করতে পারবেন। কিন্তু 153 ধারাটা থানার অন্য ইন্সপেক্টর, যিনি কিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন হননি, তিনি 153 ব্যবহার করতে পারবেন না বা প্রয়োগ করতে পারবেন না। তাহলে পার্থক্য এটাই। অথচ অনেক বইয়ে 14,000 ধারা দিয়ে থুয়ে দিছে। ওরা জানেই না আমলযোগ্য অপরাধ কাকে বলে। বলছে যে কথাটা হলো যে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে পুলিশের করণীয় কি। আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে, যাতে নিবারণ, নিরোধ, নিবর্তন, পূর্ববর্তী, এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোই, অর্থাৎ যে কাজটি করলে ঘটনাটি ঘটবে না, এর মানে হলো এটা, বা পূর্ববর্তী ব্যবস্থা, ইংরেজিতে প্রিভেন্টিভ অ্যাকশন বলে যেটা আর কি। তো অথচ সেখানে বলা আছে মানে তাদের বিভিন্ন গাইডে বলছে সিআরপিসি 54 ধারায় গ্রেপ্তার করে নাকি অপরাধ নিবারণ করা যায়। 54 ধারায় অপরাধ নিবারণ করা যায়, 54 ধারায় গ্রেপ্তার করে। পুলিশ আইনে 34 ধারায় কাউকে গ্রেপ্তার করে নাকি অপরাধ নিবারণ করা যায়। আর সেখানে তো বলা আছে অপরাধ না করলে গ্রেপ্তার করতেই পারবে না। যাহার নিকট ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যাইবে, তিনি যদি তার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, তার মানে তার অপরাধ হয়ে গেছে। কি? জি স্যার। যাহার নিকট চোরাই মাল পাওয়া যাবে, তিনি যদি তার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, তার মানে চোরাই মাল, চোরাই কারবারি, হয়তো অপরাধ তো সংগঠিত হয়ে গেছে। তাহলে অলরেডি অপরাধ হয়ে গেছে। সংগঠিত হওয়া আলাদা জিনিস, আর নিবারণ হলো আলাদা, পূর্ববর্তী ব্যবস্থা হলো আলাদা জিনিস। তো সম্পূর্ণ বর্তমান আলাদা। হলো এটাই, আমরা আইনগুলোকে জানি না। আমি মনে করি এখন আমাদের পুলিশকে আইন জানতে হবে। আর সেই সাথে আমি আরেকটা কথা বলি, জনসাধারণকে আইন জানতে হবে। আমি মনে করি ওই ক্লাসের বইতে, বাচ্চাদের ক্লাসের বইতে অন্তত তাদের এজ অনুযায়ী কিছু কিছু আইনের বিষয়ে তাদেরকে জানানো উচিত, বিশেষ করে ইফটিজিং কাকে বলে। নাইলে 5, 6 এর ছেলেরা একটা মেয়েকে দেখি কি করতেছে, তাকে মানে অশুভ আচরণ করতেছে, ইফটিজিং করতেছে। এটা কোন ঘটনাটা ইফটিজিং এর, মানে কোন কাজটা করলে ইফটিজিং এর মধ্যে পড়ে, এগুলো জানানোর প্রয়োজন আছে। যারা আন্দোলনে যায় তারা জানেও না যে পুলিশ যে আসলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, বা জনসাধারণ, একজন পাবলিকেরও যে দেহ রক্ষার অধিকার আছে, এটাও কিন্তু জনসাধারণ জানে না। আবার জনসাধারণকে চুরি ডাকাতি যদি আমরা নাই শিখাই, জনসাধারণ থানায় যায়, কি ভাই আমার বাড়ি ডাকাতি হয়ে গেছে, বাস ওসি লাফ দিয়ে উঠলো। কেন ডাকাতি কিভাবে হলো? যে ভাই রাত্রেবেলা ভাই ঘুমাইছিলাম, সকালবেলা দেখিয়ে বাড়িতে মাল নাই, একেবারে ট্রাক, একটা দাগ আছে, ট্রাকে করে মালগুলো নিয়ে গেছে, ভাই ডাকাতি হয়ে গেছে। আর ঘটনা তো চুরি, যেহেতু কেউ দেখে নাই বা কাউকে প্রেসার করা হয় নাই, কাউকে হাত পা বাঁধা হয় নাই, ভয়ভীতি দেখানো হয় নাই, তাহলে তো চুরি। এখন চুরি পুলিশ করে চুরির মামলা ডাকাতি করে নিয়েছে। বলেন। এখন এই পত্রিকায় দিয়েছে, যেহেতু পত্রিকা আইন জানে না, পত্রিকায় দিয়েছে অমুক জায়গায় দুর্ধর্ষ ডাকাতি, কিন্তু পুলিশ চুরির মামলা নিয়েছে, কিন্তু তার এজাহারে দেখা গেল চুরির ঘটনা। এই জন্যই থেকে আইন জানতে হবে, আইন জানতে হবে। আমাদের সেনা সাহেবরা আসছেন, ওনারা ডিউটি করতেছেন, সবকিছু ঠিক আছে, কোন আইন বলে ওনারা আসেন, জানাতে হবে, নইলে তো পাবলিক মনে করে মার্শাল্লাহ মনে এসে গেছে। আমার মনে হয় হাবিজাবি, ওই অমুকের বউয়ের বিবাহ কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কি পড়তে হবে শরীরের সাথে, এগুলা এগুলো দেখার দরকার নাই। না হলে অন্তত আইনের ছোটখাটো একটু করে আস্তে আস্তে বাচ্চাদেরকে শিখালে আমার মনে হয় সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আমার মনে যতটুকু ধারণা। যাক, গল্প অনেক হলো। কারো কিছু বলার থাকলে বলতে পারো, কালকে আবার যথাসময় ক্লাস হবে। কারো কিছু বলার আছে? না স্যার। কি মোবারক, কিছু বলবা? আর একজন পুলিশ না অফিসার স্যার, কখন, কিছু বলার নেই স্যার। হ্যাঁ, একজন পুলিশ অফিসার কি হলো? একজন পুলিশ অফিসার কখন কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে স্যার? একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, প্রথম হলো সিআরপিসির 47 ধারায়। কোন ক্ষেত্রে? যাকে তিনি গ্রেপ্তারি পরোয়ানা বলে গ্রেপ্তার করতে গেছেন, এই আসামিটা পালিয়ে গিয়ে যদি কোনো স্থানে প্রবেশ করে, লুকিয়ে থাকে,
ওই আসামিটাকে গ্রেপ্তার করার জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? আর পারেন একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে সিআরপিসির 165 ধারা অনুযায়ী তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। কি জন্য? তিনি যে মামলা তদন্ত করতেছেন এই মামলার তদন্ত সংশ্লিষ্ট কোনো আলামত যদি কোনো স্থানে তার থানা এলাকার মধ্যে কোনো স্থানে লুকিয়ে রাখা হয়েছে মর্মে তিনি জানতে পারেন, সেক্ষেত্রে সিআরপিসির 165 ধারা অনুসরণ করে তিনি সেখানে তল্লাশি করতে পারবেন বিনা পরোয়ানায়। আরেকটি পারেন সিআরপিসির 166 কত 3 66 অর্থাৎ অন্য থানা এলাকাতে গিয়ে। কারণ এই পুলিশ অফিসার তদন্তকারী কর্মকর্তা তিনি যদি জানতে পারেন যে তার থানা এলাকায় যে মামলা, অর্থাৎ তিনি যে মামলা তদন্তকারী কর্মকর্তা, এই মামলার কোনো আলামত অন্য কোনো থানা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে, এক্ষেত্রে আদালতের অনুমতি নিলে বা ওই থানাকে অবহিত করতে গেলে মালামাল সরিয়ে ফেলতে পারে বা ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে তিনি পারেন ওই থানার বিনা অনুমতিতে বা আদালতের অনুমতিতে মালামাল উদ্ধারের জন্য অপরের থানা এলাকায় গিয়েও তল্লাশি পরোয়ানা কার্যক্রম চালাতে পারেন। আর পুলিশ আইনের 23 ধারার মধ্যে যে কথাটি বলা আছে যে যে সকল বিষয়কে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বিবেচিত করা হয়েছে, এই সকল দায়িত্ব পালন কালে একজন পুলিশ অফিসার কি করতে পারেন, আহ যেখানে কি মদের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, খারাপ চরিত্রের লোকজন যেখানে সমাগম আছে এইরকম স্থানে সে প্রবেশ করে তল্লাশি করতে পারবেন। এখানে কিন্তু পরোয়ানার কথাটি ওখানে বলা নেই, আছে বিনা পরোয়ানায় না স্যার। স্যার। বিনা পরোয়ানার কথা বলা। তো এইটা একটা বিষয়, আমরা এটাও দিতে পারি, এটাও দিলে খারাপ হয় না। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তো এটা আর কি কিছু? স্যার 153 দেওয়া যায় 153 কিনা? নিয়ে আসা যায় স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 153 কি নিয়ে আসা যায় স্যার? না 153 হবে না তো, 153 বিষয়টা আলাদা। তো 153 আমরা আনি কিভাবে? বিনা পরোয়ানার তল্লাশির ক্ষেত্রে 153 ধারা যে বক্তব্যটা, 153 ধারা যদি আমি দিই সেখানে পুলিশ অফিসার পারে, এটা ঠিক আছে, ভারপ্রাপ্ত কর্মকর্তার কথাটা সেখানে উল্লেখ করতে হবে 153 বিষয়টি। ঠিক আছে? জি স্যার। তো এখানে আবার একটু অন্য বিষয় বলা আছে যে আহ অর্থাৎ এই যে অপরাধ সংগঠিত হবে এইরকম এই মালটা যদি বাইরে গিয়ে প্রদর্শিত হয় বা কাউকে বিক্রয়ের জন্য এটা কাউকে দেয়া হয়, তাহলে মানুষ প্রতারিত হতে পারে। হয় নাই কিন্তু হতে পারে, সেটা যাতে না হয় এরকম সে বিনা পরোয়ানায় তল্লাশি করে সেগুলো হেফাজতে নিতে পারেন, এটা দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মূলত এখানে এই যে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় যে তল্লাশি 47 থেকে শুরু হবে। ঠিক আছে? জি স্যার। আর কারো কিছু? না স্যার। তো আমরা শেষ করি, কালকে কথা হবে। সবাই ভালো Yes, থাকো। sir. এই যে সবাই ভালো আমাদের কি দীপ্তি রানী, দীপ্তি রানী তুমি তোমার নাম ব্যবহার করবে, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, জান্নাতুল কিছু বলার আছে? আজকে রাজলক্ষ্মীকে পেলাম না আমরা। সবাই ভালো থাকো, না ধন্যবাদ স্যার, সবাই। রাজলক্ষ্মীর বাসায় নেট নাই, সেজন্য আজকে ফোনে ঢুকতে পারে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।